ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবারের মতো 7 বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় একজন আটক, বিচার দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয়া শিক্ষক ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন, ক্যাম্পাস বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। করোনা মহামারীতে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু মহামারীকালের এই ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। 1.5 বছর পর শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনে একে একে পরীক্ষা হলে ঢুকতে হয়েছে শিক্ষার্থীদের। বিজ্ঞান অনুষদের ক ইউনিটে আসন সংখ্যা 1835। সুযোগ পেতে ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় আনা হয়েছে, সেটাও একটি বড় বার্তা। সে কারণে অভিভাবকদেরকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, যত্নশীল থাকুন, যাতে কোনো সন্তান কোনোভাবেই বিভ্রান্তি হয়ে ওই অন্য কোনো খপ্পরে দালালদের অথবা কোনো কুচক্রী মহলের অসাধু চক্রের খপ্পরে না পড়ে। 1.5 ঘন্টার পরীক্ষা শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ের নোটিশে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। হঠাৎ করে ডেট দিচ্ছিল, আবার ডেট চেঞ্জ হচ্ছিল, তো সেইভাবে মোট মিলায় প্রিপারেশন খুব একটা ভালো সেরকমও বলা যায় না, হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেহেতু প্রিপেয়ার করার জন্য সময় পেয়েছি। পরীক্ষার পরিবেশটা খুব ভালো ছিল, আর মোটামুটি প্রশ্ন একটু সহজই আসছে। করোনার কথা চিন্তা করে প্রশ্ন স্ট্যান্ডার্ডে করেছে, বেশি হার্ড কোশ্চেন করে নাই। অবজেক্টিভ পার্টটা সহজ ছিল, রিটেন পার্টটা একটু কঠিন ছিল। এবারই প্রথম ঢাকা ছাড়াও 7 বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2020-21 বর্ষের এটাই প্রথম পরীক্ষা। অনেক ভয় পাচ্ছি, বাট নার্ভাস ফিল হচ্ছে, জানি না কি হবে। পরীক্ষা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, প্রিপারেশন ভালোই নিছি। ভালো লাগছে, কিন্তু একটু কিছুটা টেনশন আছে। সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে আর্ম ব্যাটালিয়ন পুলিশ এপিবিএন। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম। এদিকে মুহিবুল্লাহ হত্যার নিন্দা ও স্বচ্ছ তদন্তের দাবিতে সরব পশ্চিমা গোষ্ঠী। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ হিউম্যান রাইটস ওয়াচ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম নামের ২৬ বছর বয়সী ওই যুবককে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে আটক করা হয়। আমরা গ্রেপ্তার করে তাকে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছি। পরবর্তীতে হয়তো বাকি কিছু জানা যাবে যে কতটুকু পরিমাণ বা কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে। এদিকে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সাড়া পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া হত্যাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার রাতে উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট 1 নম্বর ব্লকের বাড়ির সামনে মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মামলা করেন তার ভাই হাবিবুল্লাহ। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।
করোনায় 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,531। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 821টি ল্যাবে 24,670 নমুনা পরীক্ষায় শনাক্ত 847। মোট শনাক্ত 15,56,758। নতুন 960 জন সহ সুস্থ 15,16,901। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 3.43%, সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.77%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 97,55,961টি। চোদ্দ শিক্ষার্থীর চুল কাটায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। সকালে শিক্ষার্থীরা এক দফা দাবিতে ফের অনশন কর্মসূচি শুরু করে। এর আগে রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফারহানা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে সকল পরীক্ষা স্থগিত এবং প্রশাসনিক কাজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের একাব্বরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পর্যাপ্ত মজুদ থাকলেও বেশি দামে সার কিনছেন ঠাকুরগাঁয়ের কৃষকরা। এ অবস্থায় নজরদারি বাড়ানো সহ সরকারের নির্ধারিত মূল্য কার্যকরের দাবি তাদের। এদিকে বিএডিসি ও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চলছে আমনের ভরা মৌসুম, তাই বেড়েছে সার ও কীটনাশকের চাহিদা। এই সুযোগে কৃত্রিম সংকট দেখিয়ে বিভিন্ন ধরনের সার বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ফলে বাড়ছে ধানের উৎপাদন খরচ। চাহিদা অনুযায়ী বাজারে সারের দাম বাড়ছে, সারের দামটা বেশি লাগছে, এই জন্য খরচটা বেশি পড়ে যাচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, এবার 50 টাকা বেশি লাগছে বস্তায়। আমরা তো কৃষক, আমরা কোথা থেকে কি করব? এদিকে ডিলাররা বলছেন চা বাগান সহ নতুন কিছু ফসল আবাদের কারণে সারের চাহিদা বেড়েছে। তবে সরকারের বেঁধে দেয়া দামে সার বিক্রি করছেন তারা। অপরদিকে খুচরা বিক্রেতারা বলছেন ডিলাররা দাম বেশি নেয়ায় বাড়তি দামে সার বিক্রি করতে হচ্ছে। যারা স্টক করে দাম বাড়ায় দেয়, তখন বাজারে বিভিন্ন একটি মহল চাচ্ছে যে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা একটা প্রচুর ছড়াচ্ছে। এদিকে জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে বিএডিসি ও কৃষি বিভাগ। এখন আমাদের প্রচুর সার মজুদ আছে, আর ডিলার পর্যায়ে এখন মজুদ আছে 765 মেট্রিক টন ইউরিয়া। এছাড়া আমাদের টিএসপি 967 মেট্রিক টন, ডিএপি 2077 মেট্রিক টন এবং এমওপি 1031 মেট্রিক টন আমাদের এই মাসের জন্য বরাদ্দ আছে। আমাদের বরাদ্দ অনুসারে আমরা সার ডেলিভারি দিচ্ছি, সরবরাহ শর্টেজ আছে, আমাদের বিএডিসি পর্যাপ্ত সার মজুদ আছে। জেলা প্রশাসক জানান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও জেলাতে সারের কোনো সংকট নেই। যদি কোনো অসাধু ব্যবসায়ী সার বেশি দামে বিক্রি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় 1,37,025 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও হাজার বছরের প্রাচীন লোক সংস্কৃতির অন্যতম সঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক দেশের নদ নদী ও বিল বাউড়ে তাই প্রতি বছরই এই মৌসুমে আয়োজন করা হয় নৌকাবাইচের। লাখো দর্শনার্থীর ঢল নামে নদী বিলের পাড়ে, আর সেই ঢলে থাকে শিশু কিশোর, নারী থেকে শুরু করে সব বয়সী মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নৌকা বাইচ আক্ষরিক অর্থে নৌকা চালানোর প্রতিযোগিতা। বাইচ শব্দটি ফার্সি বাজি থেকে এসেছে, যার অর্থ খেলা। নৌকা চালানোর কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে আমোদ প্রমোদমূলক এই প্রতিযোগিতাই হল নৌকা বাইচ।
বিখ্যাত বাংলার লোকসংস্কৃতির অনুষঙ্গ নৌকা বাইচ। কবে কখন থেকে এদেশে গণবিনোদন হিসেবে প্রচলিত হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। ধারণা করা হয় মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামী যাদের নৌবাহিনী ছিল তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের শুরু করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে। একটি জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে, দ্বিতীয়টি পীরগাজীকে কেন্দ্র করে। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ। এই নৌকা হয় সরু ও লম্বাটে, এতে করে নদীর পানি কেটে দ্রুত চলতে সক্ষম হয়। নৌকার সামনের গুলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়, তাতে কখনো ফুটিয়ে তোলা হয় ময়ূরের মুখ, রাজহাঁস, কখনো বা অন্য কোনো পাখির মুখাবয়ব। বাইচের নৌকার বিভিন্ন নামও রয়েছে, যেমন উড়ন্ত বলাকা, অগ্রদূত, ঝড়ের পাখি, পঙ্খিরাজ, ময়ূরপঙ্খী, সাইমন, তুফান মেল, সোনার তরী, দ্বীপরাজ ইত্যাদি। কারুকার্য ও গঠনের দিকে দেশের বিভিন্ন জেলার বাইচের নৌকাগুলো রয়েছে দৃষ্টিনন্দন বৈচিত্র্যতা। বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইচ হয়। জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার দূরত্ব 650 মিটার। ছোট, বড় ও মাঝারি নৌকা আলাদা কয়েকটি রাউন্ডে হয় এ প্রতিযোগিতা। আমরা নৌকা বাইচ আয়োজন করেছি, প্রতি বছরই এখানে নৌকা বাইচ হয়। নৌকা বাইচের সময় মাঝি মাল্লারা সমবেত কণ্ঠে যে গান করেন তা সারি গান নামে পরিচিত। নৌকার মধ্যে ঢোল, তবলা ও করতাল নিয়ে হয় গান। সুরের তালে সামনে ছুটে চলে নৌকা, থই থই জলে ঢেউ তুলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নড়াইলে SM সুলতান আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী, কাল থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা। খবর আমন্ত্রণ 21 দেশের সংবাদে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 6টি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আয়োজনে অক্টোবর সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে র্যালি, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ হাদিস পার্কের সামনে থেকে র্যালি শুভোদ্বোধন করেন শিক্ষাবিদ জাফর ইমাম। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা মানুষের সেবায় সকল লায়নকে কাজ করার আহ্বান জানান। স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ও সচিব জাকিয়া সুলতানা। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে যান তিনি। প্রথমেই শুল্ক স্টেশনে কর্মকর্তাদের কোয়ার্টার নির্মাণের জায়গা পরিদর্শন করেন। এরপরে বন্দরের পণ্য প্রবেশ পথ, কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম ও কাস্টমসের গুদাম পরিদর্শন শেষে বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন ও কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। নড়াইলে SM সুলতান আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শিশু স্বর্গে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আর্ট ক্যাম্পে নড়াইল সহ ঢাকা, যশোর, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজশাহী ও ময়মনসিংহ জেলার 36 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। এদিকে আগামীকাল থেকে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় 16টি নৌকা অংশগ্রহণ করবে। এবার চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের বিশাখাপত্তমে 3 দিনের শুভেচ্ছা সফরে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগের আগে নৌবাহিনীর রীতি অনুযায়ী বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার BN ফ্লিট রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সমুদ্র অভিযানে অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদের নেতৃত্বে 32 জন কর্মকর্তা ও 40 জন মিডশিপম্যান সহ 228 জন সফরে অংশ নিচ্ছেন।
করোনায় আর্থিক সংকটে থাকা পতেঙ্গা লালদিয়ার চরের 5 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মমিনুর রহমান এসব ত্রাণ সামগ্রী অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করেন। এ সময় তিনি লালদিয়া চরের অস্থায়ী বাসিন্দাদের জন্য স্থায়ীভাবে আবাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সরকারের এই উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গায় অনুষ্ঠিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। এতে বক্তারা বলেন, ধর্ম মানুষকে সঠিক পথে চলতে সহযোগিতা করে। ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে অশান্তি হয় না। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে মঙ্গলযজ্ঞে দীক্ষাদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব ও মাতৃ সম্মেলন, ভক্তিগীতি, ধর্মসভা ও মহাপ্রসাদ বিতরণ। জন্মজয়ন্তী উপলক্ষে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে আয়োজন করা হয় 2 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের। শেষ করছে 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রথমবারের মতো 7 বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় একজন আটক, বিচার দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয়া শিক্ষক ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন, ক্যাম্পাস বন্ধ। সর্বশেষ খবর নিতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।